নমস্কার। আজ আমি একাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের সম্পদ অংশের অরণ্য সম্পদের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় চিরহরিত অরণ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। মানে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কি, সেলভা কি, পৃথিবীর কোন কোন দেশে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায় বা অবস্থান করে, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বৈশিষ্ট্য কি, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের অর্থনৈতিক গুরুত্ব কি, এই সব বিষয়গুলি বিস্তারিত আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, শুনবে। আমি কিন্তু জটিল বিষয় সহজ ভাষায় বলি। তোমরা যদি শোনো, আশা করি তোমরা শুধু শুনে শুনেই অনেক প্রশ্নের উত্তর মুখস্থ করে ফেলতে পারবে। ঠিক আছে, চলো শুরু করি। তাহলে শুরুতে দেখি যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কি সেটা আগে দেখি। দেখো মানচিত্রে, দেখো এই মাঝখানে হচ্ছে নিরক্ষরেখা। ঠিক আছে, এটা 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। তার মানে নিরক্ষরেখা থেকে মোটামুটি 5 থেকে 10 ডিগ্রি উত্তরে আর দক্ষিণে 5 থেকে 10 ডিগ্রি দক্ষিণে এই মধ্যবর্তী এলাকায় কি হয়, সারা বছর বৃষ্টিপাত খুব বেশি, বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার, এবং সারা বছর উষ্ণতাও খুব বেশি। সারা বছরই উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল, উষ্ণতা গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এই অঞ্চলে কি হয় যে অধিক উষ্ণতা আর অধিক বৃষ্টিপাতের জন্য কি হয়, এই যে এই দেশগুলো আছে, এই দেশগুলোতে এক ঘন অরণ্যের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই অরণ্যই হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য নামে পরিচিত। আর এই অরণ্যের গাছগুলো কি হয় বলতো, যে সারা বছর সবুজ পাতায় ঢাকা থাকে, মানে সারা বছরই গাছে পাতা থাকে, কখনোই গাছের সব পাতা একসঙ্গে ঝরে যায় না। এই জন্য এই অঞ্চলে যে অরণ্য তৈরি হয়েছে, এই অরণ্যটাকে চিরসবুজ অরণ্য বলে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য পৃথিবীর কোথায় কোথায়, মানে কোন কোন দেশে দেখা যায়, অবস্থান কি, আলাদা করে খুব প্রশ্ন হয়। কিন্তু মনে রাখবে, তোমরা যখন এই অবস্থান করবে তখন কিন্তু অবশ্যই তোমরা পৃথিবীর ম্যাপ দেখে মুখস্থ করবে। ওকে, শুধু লেখা পড়ে যদি মুখস্থ করো তাহলে কিন্তু মনে থাকবে না। কারণ কি বলতো, কারণ 5 রকম অরণ্য আছে, 5 রকম অরণ্যের অবস্থানই তোমাদের মনে রাখতে হবে, এবং সেটা কিন্তু পরীক্ষাতে ম্যাপ পয়েন্টিংও আসবে। ঠিক আছে, ফলে তোমরা অবশ্যই ম্যাপ দেখে এটা মুখস্থ করবে। ঠিক আছে, দেখো যদি অক্ষাংশগত অবস্থান বলি তাহলে কি হয়, যে নিরক্ষরেখা আছে, কত বলছি, নিরক্ষরেখা থেকে কত উত্তরে 5 থেকে 10 ডিগ্রি, দক্ষিণে কত 5 থেকে 10 ডিগ্রি, তাহলে উত্তরে 10 ডিগ্রি, দক্ষিণে 10 ডিগ্রি, এর মাঝখানে কি দেখা যায়, যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অবস্থান করতে দেখা যায়। এবার যদি দেখি যে কোন কোন দেশে দেখা যায়, দেখো আমি যদি মহাদেশ ধরে ধরি, দেখো তাহলে এটা কি দক্ষিণ আমেরিকা, তাহলে দক্ষিণ আমেরিকার কোন কোন দেশ পড়ছে মাঝখানে, দেখো কি আছে, ব্রাজিল, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, তাই তো, সুরিনাম, তাই তো, বলিভিয়া। তাহলে এই দেশগুলোতে কি ক্রান্তীয় বৃষ্টি অরণ্য আছে, তাই তো। তাহলে দেখো মনে রাখবে যে ব্রাজিলের অ্যামাজন নদীর অববাহিকায় যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘন ও দুর্ভেদ্য অরণ্য। এই অরণ্যের নামেই কিন্তু সেলভা। তোমাদের প্রশ্ন হয় কিন্তু সেলভা কি, তার মানে কি, যে ব্রাজিলের অ্যামাজন নদীর অববাহিকায় যে ঘন অরণ্য তৈরি হয়েছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, সেই বৃষ্টি অরণ্যটাই হচ্ছে সেলভা। বুঝা গেল? তাহলে দক্ষিণ আমেরিকার কোন কোন দেশে আছে বোঝা গেল। আচ্ছা, এবার দেখো আফ্রিকা, তাহলে এই দুটা রেখার মাঝখানে আফ্রিকার কোন কোন দেশগুলো বলছো, দেখো যে আফ্রিকাতে এক নদী আছে কঙ্গো, তো কঙ্গো নদীর অববাহিকায় এই অরণ্য বিকাশ লাভ করেছে। এই কঙ্গো নদী দেখো, দেখো তাহলে কঙ্গো নদীর, কঙ্গো, জাইরে, ক্যামেরুন, দেখো দক্ষিণ সুদান, ওকে, এদিকে আইভরি কোস্ট, ঘানা, তারপর এদিকে গিনি, ঠিক আছে, তানজানিয়া, কেনিয়া, এই নাইজেরিয়া, এই দেশগুলোতে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অবস্থান করছে। ওকে, তাহলে এটা গেল আফ্রিকা, তাই তো। এবার এই দেশগুলো, এগুলো কার দেশ, কি এশিয়ার মহাদেশের দেশ, তাই তো। এশিয়া মহাদেশকে দেখো, তাহলে এশিয়া মহাদেশে দেখো এই দুটো দাগের মাঝখানে কারা কারা পড়ছে, দেখো এদিকে কি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, তাই তো। তারপরে কি পাপুয়া নিউ এশিয়া মহাদেশে না, ভিয়েতনাম, থাইল্যান্ড, তাই তো। এদিকে শ্রীলঙ্কা, ভারতের পশ্চিম ঘাট পর্বত, তাই তো। তাহলে এই অংশগুলোতে কি আছে, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য আছে। এবার দেখো ওশিয়ানিয়া মহাদেশ, তাহলে ওশিয়ানিয়া মানে এই দেশগুলো, অস্ট্রেলিয়া সহ এই অংশগুলো ওশিয়ানিয়া মহাদেশ, তাই তো। তাহলে
অস্ট্রেলিয়ার উত্তরাংশ মানে কুইন্সল্যান্ড প্রদেশ ও নর্দার্ন টেরিটরি এখানে দেখা যায়। আবার কি দেখো যে পাপুয়া নিউ গিনি সহ এখানে প্রশান্ত মহাসাগরে যে দ্বীপগুলো আছে নিরক্ষরেখার কাছাকাছি, সেই দ্বীপগুলোতেও কি হয় বলতো এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায়। ঠিক আছে। আবার দেখো যদি মধ্য আমেরিকা বলি, এই অংশটাকে আমরা মধ্য আমেরিকা বলছি, তাহলে কি দেখো পানামা, কোস্টারিকা, ওকে, এই দেশগুলোতেও কি হচ্ছে বলতো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায়। আমি আবারও বলছি, তোমরা কিন্তু অবশ্যই এরকম 10 ডিগ্রি রেখা টেনে মাঝখানের দেশগুলো ম্যাপ দেখে মুখস্থ করবে, তাহলে সহজে মনে থাকবে। তো চলো এবার দেখি এই যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের কি কি বৈশিষ্ট্য আছে। তোমরা মনে রাখবে যে কোনো এলাকার অরণ্যের বৈশিষ্ট্য কেমন হবে সেটা নির্ভর করে হচ্ছে ওই এলাকার জলবায়ুটা কেমন। মনে রাখবে যে জলবায়ুই কিন্তু অরণ্য বা স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। ওকে, তো পৃথিবীর বিভিন্ন অংশের জলবায়ু বিভিন্ন রকম হওয়ায় পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন রকম গাছপালা দেখা যায়, তাই তো। তো প্রথম বৈশিষ্ট্য দেখো যে চিরহরিত প্রকৃতির অরণ্য। আমরা জানি, তোমরা আগে জানো তোমরা যে চিরহরিত উদ্ভিদ আর পর্ণমোচী উদ্ভিদ কি। চিরহরিত উদ্ভিদ কি, যে যেসব গাছ সারা বছরই সবুজ পাতায় ঢাকা থাকে সেই সব গাছ হচ্ছে চিরহরিত গাছ। ওকে, আর যেসব গাছ কি বলতো, যেসব গাছ বিশেষ করে শীত ঋতুতে শীতের শেষের দিকে কি হয়, গাছের সব পাতা একসঙ্গে ঝরিয়ে দেয়, গাছে একটাও পাতা থাকে না, ওরকম গাছকে আমরা কি বলি, পর্ণমোচী গাছ, তাই তো। আমাদের এখানে তোমরা দেখবে পলাশ গাছ, শিমুল গাছ, নিম গাছ দেখবে। ওকে, এই গাছগুলো কি হয়, শীতকাল এলে পরে সব পাতা ঝরিয়ে ফেলে দেয়। ওকে, তো এই গাছগুলোকে পর্ণমোচী গাছ বলে। তাহলে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের গাছগুলো কি চিরহরিত প্রকৃতির। কেন চিরহরিত হয়, পর্ণমোচী হয়? দেখো যে আমাদের এখানে কি হয় বলতো, যে শীতকালে কি হয়, যেহেতু শীতকালে বৃষ্টিপাত হয় না, ফলে কি হয়, মাটিতে গাছের পর্যাপ্ত খাদ্যরস থাকে না। ওকে, এই জন্য কি করে গাছগুলো খাবারের জোগাড় নেই বলে পাতাগুলোকে ঝরিয়ে দেয়। কিন্তু ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে কি আছে বলতো, যে সারা বছরই কি বৃষ্টিপাত হয়, ফলে সারা বছরই মাটিতে কি থাকে, পর্যাপ্ত খাদ্যরস থাকে। ওকে, আর পর্যাপ্ত খাদ্যরস থাকে বলেই কি হয়, যে গাছগুলো একসঙ্গে সব পাতা ঝরিয়ে দেয় না। এই জন্য ক্রান্তীয় চিরহরিত হচ্ছে কি বলতো, বৃষ্টি অরণ্য কি চিরহরিত প্রকৃতির অরণ্য। ঠিক আছে। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, দুর্ভেদ্য অরণ্য। দুর্ভেদ্য মানে কি, যাকে ভেদ করা যায় না। তোমরা যদি দেখবে, সহজ কথায় বলতে দেখো, যে আমাদের এখানেই দেখবে যে বাড়ির আনাসে কানাসে বা ফাঁকা জায়গায় বর্ষাকাল আসলে কি হয় বলতো, কি জঙ্গলে ভরে যায়। যদি আমাদের এখানে ফরেস্টে যাও বর্ষাকালে, দেখবে প্রচুর আগাছায় ফরেস্টের তল ভরে গেছে, তখন আর ফরেস্টের ভেতরে ঢোকা যায় না। কিন্তু শীতকাল আসলে কি হয় বলতো, শীতকাল আসলে আবার পরিষ্কার হয়ে যায়, ওই আগাছাগুলো থাকে না। ওকে, তো এই আগাছাগুলো কখন জন্মায়, কখন, বর্ষাকালের উষ্ণ আর্দ্র পরিবেশে। ঠিক আছে। তো কি হয়, তো এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জলবায়ু কেমন, সারা বছরই উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল। ওকে, ফলে বড় বড় গাছগুলো তো আসেই, এবং সেই বড় গাছগুলো কিন্তু ঘন ঘন আসে, এবং এই বড় গাছগুলো ছাড়াও কি আসে বলতো, এই বড় গাছগুলো ছাড়াও অসংখ্য লতা গুল্ম এগুলো জন্মায়, যেগুলো ভেদ করে অরণ্যে প্রবেশ করা যায় না। এই জন্য বলে দুর্ভেদ্য অরণ্য। এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, কারণ পরে অন্য একটা প্রশ্নের উত্তরে এবারে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আসবে। ঠিক আছে। 3 নাম্বার দেখো, কি বিভিন্ন প্রজাতির একত্র সমাবেশ। ওকে, কিরকম দেখো, যে আমাদের এখানে ফরেস্টে যদি যাও, দেখবে একই গাছ পাশাপাশি আছে। মনে করো যে যেখানে শাল গাছ, দেখবে বেশিরভাগই শাল গাছ। ওকে, যেখানে শিশু গাছ, সেখানে বেশিরভাগই শিশু গাছ। ওকে, কিন্তু ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে কি হয়, যে একই গাছ কাছাকাছি থাকে না, একসঙ্গে থাকে না, সব রকম গাছ একসঙ্গে মিলেমিশে থাকে। এবং তোমরা শুনলে অবাক হবে যে 1 বর্গ কিলোমিটার অরণ্য এলাকার মধ্যে 3000 প্রজাতির গাছও দেখতে পাওয়া যায়। মানে অসম্ভব কিছু নয়, 3000 প্রজাতির গাছও দেখতে পাওয়া যেতে পারে। ওকে, তার মানে কি বলতো, যে একই রকমের গাছ ওই অরণ্যে, মানে একই প্রজাতির গাছ কি হয়, একসঙ্গে পাওয়া যায় না। বিভিন্ন প্রজাতির গাছ, বিভিন্ন রকমের গাছ পাশাপাশি অবস্থান করে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 4 নম্বর পয়েন্ট দেখো, চাঁদোয়া সৃষ্টি।
চাঁদোয়া মিন সহজ কথা কি বলতো আচ্ছাদন। তাই তো আমরা অনেক সময় কি হয় যে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কি হয় অনেক সময় আমরা যে ত্রিপল টানাই, এটাকে চাঁদোয়া বলতে পারো। ঠিক আছে, তো ক্রান্তীয় অঞ্চলের যে অরণ্য, সেই অরণ্যে কি বলতো যে গাছগুলোর পাতা কিন্তু আকারে বড়, গাছের পাতা আকারে বড় এবং গাছগুলো খুব ঘন। তাহলে ভেবে দেখো, পাতাগুলো বড়, গাছগুলো ঘন, তাহলে কি একটা গাছের পাতা আরেকটা গাছের পাতার সঙ্গে মিশে যাবে কিনা? কি মিশে যাবে? তো অবশ্যই মিশে যাবে। ফলে কি হয় যে দেখা যায় এরকম যে পাতাগুলো পরস্পরের সঙ্গে মিশে গিয়ে একটা সবুজ আচ্ছাদন বা চাদর তৈরি করে আসে। ওকে, তো মানে আচ্ছাদনটা এতটাই হয় যে অনেক সময় কি হয় বলতো, দুপুরবেলায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, সেই দুপুরবেলার সূর্যের আলো কি হয় বলতো অরণ্যের তলদেশে পৌঁছাতে পারে না। ওকে, তো এই যে আচ্ছাদন তৈরি হচ্ছে তার নামে হচ্ছে চাঁদোয়া। ওকে, এই জন্য কি বলতো যে অরণ্যের তলদেশে সব সময় যেহেতু সূর্যের আলো পৌঁছাতে পারে না, ফলে কি বলতো অরণ্যের তলদেশে সব সময় এক অন্ধকারাচ্ছন্ন ভাব বিরাজ করে। ওকে, এই জন্য ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে কি বলতো গোধূলি অঞ্চল বলে। প্রশ্ন হবে কিন্তু যে গোধূলি অঞ্চল কোন অরণ্য দেখা যায়, ইংরেজিতে ক্যানোপি বলে, কোন অরণ্য দেখা যায়? কি ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে দেখা যায়। একটা মজার কথা শোনা যায় কিরকম বলতো, যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে যে বৃষ্টি ফোঁটা উপর থেকে নিচে পড়তে, মানে পাতা এক পাতা থেকে আরেক পাতা, এক পাতা থেকে আরেক পাতা এভাবে পড়তে প্রায় 10 মিনিট সময় লেগে যায়। 5 নম্বর বৈশিষ্ট্য দেখো, বৃক্ষের আকৃতি ও প্রকৃতি। ঠিক আছে, কিরকম দেখো, আগেই বলেছি যে ওখানে কি সারা বছর বৃষ্টিপাত হয়, ফলে কি হয় মাটিতে পর্যাপ্ত খাদ্যরস আসে, গাছগুলো ঘন হয়। তাই তো, এই জন্য কি হয় বলতো যে গাছগুলো কে তার ডালপালাগুলোকে আগে আলোতে সূর্যের আলোয় মেরে ধরবে, এই জন্য প্রতিযোগিতা শুরু হয়। ওকে, ফলে কি হয় গাছগুলো কি বলতো অত্যন্ত লম্বা হয় এবং এরা দৈর্ঘ্যে কি বলতো 40 থেকে 50 মিটার পর্যন্ত হয়। ভেবে দেখো, 40 থেকে 50 মিটার লম্বা হচ্ছে গাছগুলো, এবং গাছের 2/3 পর্যন্ত কোনো ডালপালা থাকে না, মানে নিচের দিকে ডালপালা নেই, সব ডালপালা কি উপরের দিকে, গাছগুলো ছাতার মতো আকৃতির হয়। ওকে, আচ্ছা, আর কি হয় বলতো যে এই যে গাছগুলো আছে, গাছের কাঠ খুব ভারী শক্ত। ওকে, কাঠ খুব কি বলছি, কাঠ খুব ভারী এবং শক্ত, কঠিন। ঠিক আছে, আর গাছের শাখা প্রশাখায় প্রচুর অর্কিড জন্মায়। ওকে, এবার দেখো 6 নম্বর, ফুল ও ফল ধরার ঋতু। ওকে, এটা কিরকম দেখো, একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে হবে। যেমন মনে করো আমাদের এখানে যে পলাশ গাছ আছে, ওকে, দেখবে যে এই যত পলাশ গাছ আছে সব পলাশ গাছের কিন্তু একই সময়ে ফুল হবে। ওকে, মনে করো ফেব্রুয়ারি মার্চে পলাশ গাছে ফুল হয়, তাহলে সব পলাশ গাছে কি হবে, ওই ফেব্রুয়ারি মার্চেই কিন্তু ফুল আসবে। এরকম হবে না যে কোনো পলাশ গাছে ফুল আসছে মনে করো মার্চ মাসে, আবার কোনো পলাশ গাছে ফুল আসছে মনে করো জানুয়ারি মাসে। ওকে, তো এরকম কেন হয় না বলো তো, ওই আবহাওয়ার জন্যই ব্যাপারটা হয়, জলবায়ুর জন্যই হয়। ওকে, কিন্তু কি হচ্ছে যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে কি বলতো সারা বছর একটাই ঋতু, সেটা কি কি উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল। ফলে কি হয় যে এরকম নির্দিষ্ট কোনো ঋতু নেই গাছে ফুল ফল আসার, সারা বছর ধরেই যে কোনো গাছে ফুল ফল হতে পারে। ওকে, তো এগুলো হচ্ছে কি বলতো মূল বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পারছো। এবার দেখো যে ক্রান্তীয় অরণ্যে কি কি উদ্ভিদ বা স্বাভাবিক উদ্ভিদ বা গাছ দেখা যায় কিরকম দেখো, যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে আয়রন ওড, রোজ ওড, আবলুস, মেহগনি, রবার, কোকো, ব্রাজিল নাট, মানে বিভিন্ন রকম নাট, তারপরে পাম, বিভিন্ন রকমের পাম। ওকে, তাছাড়া তো লতা গুল্ম এগুলো তো আসেই। ওকে, এখান থেকে কিন্তু সব শর্ট কোশ্চেন হয়, কোনো একটা গাছের নাম দিয়ে দিল। ওকে, নাম দিয়ে বললো কোন অরণ্যের গাছ, মনে করো দিল যে আবলুস কোন অরণ্যের গাছ, তাহলে উত্তর কি হবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের গাছ, বা প্রশ্ন হতে পারে যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের একটি গাছের নাম লেখো। এবার দেখি যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের অর্থনৈতিক গুরুত্ব বা ব্যবহার কি। এটা কিন্তু আলাদা করে প্রশ্ন হয় তোমাদের, যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের অর্থনৈতিক গুরুত্ব লেখো বা অর্থনৈতিক ব্যবহার লেখো। ঠিক আছে, দেখো যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে যেসব গাছ পাওয়া যায় তার কাঠ কি শক্ত, ভারী, কঠিন বলছি। এই তো গাছগুলো কিন্তু কাঠ কিন্তু খুবই মূল্যবান কাঠ। ওকে, তো কাঠ ছাড়াও কিন্তু এই অরণ্য থেকে আরো নানান বনজ সম্পদ পাওয়া যায়।
ঠিক আছে, দেখি কিভাবে ব্যবহৃত হয়। দেখো, 1 নম্বর যে কাষ্ঠ শিল্পে ব্যবহার। দেখো, যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের এই যে রোজউড, আয়রনউড, আবলুস, মেহগুনি গাছগুলো আছে, এই গাছগুলোর কাঠ কি বলছি শক্ত, ভারী, কঠিন। ওকে, বিশ্বের বাজারে এই কাঠের ব্যাপক চাহিদা রয়েছে। এই কাঠগুলো থেকে কি বলতো জাহাজের পাটাতন, আসবাবপত্র নির্মাণ, বাড়িঘর নির্মাণ, যানবাহনের কাঠামো নির্মাণ, এগুলো কাজে ব্যবহৃত হয়। ওকে, দেখো 2 নম্বর দেখো জ্বালানি রূপে ব্যবহার। তো কাঠ এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের প্রধান গাছগুলো ছাড়া যে অপ্রধান গাছগুলো আছে, সেই গাছগুলো কি বলতো জ্বালানি কাঠ রূপে সংগৃহীত হয়, যদিও এই জ্বালানি কাঠের সংগ্রহ খুবই সীমিত। 3 নম্বর দেখো কুটির শিল্পে ব্যবহার। দেখো, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের গাছের বিভিন্ন অংশ বিভিন্ন বস্তু বা জিনিস তৈরিতে কুটির শিল্পে ব্যবহৃত হয়। কীরকম দেখো, যে পানামার টুকইলা পাম গাছের পাম থেকে কি বলতো পানামা টুপি তৈরি হয়। ঠিক আছে, আবার ফিলিপাইন্সের এবাকা ম্যানিলা হেম্প থেকে কি বলতো চট, দড়ি, ত্রিপল, বস্তা এগুলো তৈরি হয়। ঠিক আছে, দেখো 4 নম্বর পয়েন্ট উপজাত দ্রব্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আলাদা করে প্রশ্ন আসে কি যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য থেকে কি কি উপজাত দ্রব্য পাওয়া যায়। ঠিক আছে, দেখো তো অরণ্যের উপজাত দ্রব্য কি, যে অরণ্যের মূল দ্রব্য, অরণ্য থেকে প্রাপ্ত মূল দ্রব্য হচ্ছে কাঠ। কাঠ ছাড়া আর যেসব বস্তু অরণ্য থেকে পাওয়া যায় সেটা হচ্ছে উপজাত দ্রব্য। তো এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য থেকে কাঠ ছাড়া আর কি কি পাওয়া যায়। দেখো কিরকম, যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য থেকে কি বলতো যে বিভিন্ন গাছের রস, ছাল, ঠিক আছে, এগুলো সংগ্রহ করে বিভিন্ন জিনিস প্রস্তুত করা হয়। ওকে, যেমন দেখো যে জাপুটি বৃক্ষের রস চিকল, মনে রাখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, কি বলছি চিকল। জাপুটি বৃক্ষের রস চিকল থেকে কি বলতো চুইংগাম প্রস্তুত হয়। প্রশ্ন হয় কোন গাছের রস থেকে চুইংগাম প্রস্তুত হয়, তার মানে কি জাপুটি বৃক্ষের রস থেকে চুইংগাম প্রস্তুত হয়। ঠিক আছে, আবার সিংকোনা গাছের ছাল থেকে কি কুইনাইন তৈরি হয়। রবার গাছের আঠা থেকে প্রাকৃতিক রবার প্রস্তুত হয়। এছাড়াও এই অরণ্য থেকে বিভিন্ন রকম বাদাম সংগ্রহ করা হয়। ঠিক আছে, যেমন দেখো টাগুয়ানাটের খোসা বাদাম তৈরির কাজে লাগে। ঠিক আছে, আবার কোলানাটের রস থেকে কোকা কোলা প্রস্তুত হয়। ঠিক আছে, আবারও কি দেখো যে এই অরণ্য থেকে কি বলতো নানা রকম মিষ্টি ফল, যেমন কলা, আনারস, নারকেল, ঠিক আছে, পেয়ারা, এরকম মিষ্টি ফল পাওয়া যায়। ঠিক আছে, তো এইগুলো ছাড়াও আরও কি বলতো, এইগুলো ছাড়াও বিভিন্ন রকম মশলা, ওকে, যেমন গোলমরিচ, তারপর হচ্ছে দারুচিনি, ওকে, তারপর হচ্ছে এলাচ, এগুলো পাওয়া যায়। মোম, মধু, লাক্ষা এগুলোও পাওয়া যায়। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন হয় না। প্রত্যেকটা অরণ্যের কিন্তু কি পড়বে বলতো, কাকে বলে, অবস্থান, বৈশিষ্ট্য আর অর্থনৈতিক ব্যবহার, বাস, তাহলেই কিন্তু পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন হবে না। আর যেটা মনে রাখবে, তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং প্রশ্ন আসে, ম্যাপ পয়েন্টিং আসে পরীক্ষাতে। ওকে, তো কোন অরণ্য কোথায় আছে সেই অংশটাও কিন্তু ভালো করে জানতে হবে। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।